আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি চাই ওকে ফাঁসি দিয়ে দ্রুত ফাঁসি ঘোষণা করা হোক, অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। আমার নিরপরাধ আমার সন্তান মৃত্যু সম্পর্কে বোঝার আগে মেয়ে বলেছে ওরা আমার সন্তানের মৃত্যু বোঝার আগে মেয়েরা বলেছে এই দেশে বাঁচতে দিল না। আমি অতি দ্রুত ওকে ফাঁসি চাই, ওকে ফাঁসি ওকে 3,000। আমি তুহিন গাজী সম্পর্কে বলতে চাই, তুহিন গাজী কোনো শিশু হইতে পারে না। ও যদি শিশু হইতো তাইলে ও আর ফাঁসি খুন করতে পারতো না। ও শিশু না, ও খুনি। ভিকটিমকে হত্যা করার জন্য অপহরণ করে শেষ করেনি। ভিকটিমের মাকে ফোন দেয়, 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন ও মা হতভম্ব হয়ে যায়। ও দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে। থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করে তার লাশটা ওই নির্দিষ্ট স্থানে গুম করেছে, মাটি চাপা দিয়েছে। তাদের দেখানো মতে রাষ্ট্রপক্ষে পুলিশ এবং স্থানীয় লোকজন সেই লাশটাকে উদ্ধার করে। আসামিরা পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিজ্ঞ কোর্টে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন। থানা তাদের নামে মামলা এজাহার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত আজকের যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান স্যার এই মামলাটাকে আমলে নিয়ে চার্জ ফ্রেম করে আজকে 21 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য চুলচাপ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বাদীর যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য, আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবহু মিল থাকায় এই মামলার 2 জন আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 2 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন আদেশ দেন। প্রথম কথা হচ্ছে যে আদালত রায় দিচ্ছে, কোর্ট ইজ অলওয়েজ পারফেক্ট, অলওয়েজ রাইট। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, বাট আমরা অত্যন্ত সংক্ষুব্ধ। আমরা আপিলের ডিসিশন নিয়েছি ইনস্ট্যান্টলি। সেটা হচ্ছে যে এই মামলার প্রতিটা পদে পদে মামলাকে ডিস্ট্রয় করা হয়েছে, প্রত্যেকটা এভিডেন্স টেম্পারিং করা হয়েছে। এখানে যে মার্ডার উইপনগুলো ছিল সেগুলো নাই। দৃশ্যপটে হত্যা করা হয়েছে মাথায় আঘাত করে, যার ফলে কম্বাইন্ড ইফেক্ট অফ হোমিসাইড অ্যান্ড কম্বাইন্ড ইফেক্ট অফ নিউরোজেনিক শক অ্যান্ড হাইপোভলিমিক শকে মৃত্যুটা সংঘটিত হয়েছে। সেই মার্ডার উইপনটা এখানে উদ্ধার হয়নি। এখানে যে বালিশটা উদ্ধার হয়েছে বা যে কাপড় চোপড় উদ্ধার হয়েছে সেটা একটাও ডিএনএ করা হয়নি। অর্থাৎ এবং যে আমার যে আসামি 1 নাম্বার, আমি স্টেট ডিফেন্সে, তার মোবাইল নাম্বারটা পর্যন্ত বায়োমেট্রিক করা হয়নি। এবং পিবিআইয়ের মতো একটা অত্যন্ত পারদর্শী সংস্থা বলে যে খ্যাত, সেও পর্যন্ত ওই মোবাইলটা বায়োমেট্রিক বের করেনি এবং ডিএনএ করায়নি। শুধুমাত্র একটা 164-এর উপর ভিত্তি করে মামলাটাকে বিচারে নিয়ে যাওয়া হয়েছে এবং বাদীপক্ষ থেকে নারাজি দেয়া সত্ত্বেও সেই নারাজিটা রহস্যময় কারণে সেই নারাজির দিকে গুরুত্ব আরোপ করেনি। তো এর কনসিকুয়েন্সে দেখা গেছে যে এই নারাজিটায় যদি বাদীপক্ষ আরও জোরালো হিয়ারিং করতো বা গুরুত্ব দিত তাহলে আলটিমেটলি লাভ আমার পক্ষেরই হতো। কারণ হচ্ছে যে মূল যে আসামি যে শাওন চৌকিদার, তাকে এই মামলায় সুনিয়ন্ত্রিতভাবে এবং মানে পেশাদারিত্বের সাথে তাকে এই মামলার দৃশ্যপট থেকে সম্পূর্ণ সকল সাক্ষ্য প্রমাণ থেকে গায়েব করে ফেলা হয়েছে। যে মূল হত্যাকাণ্ডেটার সাথে জড়িত শাওন চৌকিদার, যারা মূল অপরাধ করেনি তাদের বড় পানিশমেন্ট হয়েছে। তো আমরা এই বিষয়ে অত্যন্ত সংক্ষুব্ধ এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ফরেন্সিক এভিডেন্স নাই। মোড অফ ডেথ যেভাবে বলা হয়েছে 164-এ বলা হয়েছে স্ট্রাঙ্গুলেশনের মাধ্যমে মারা হয়েছে, কিন্তু বাস্তবে ডাক্তার এবং পোস্টমর্টেম ফরেন্সিকে এসে এটা রিকভারি হয়েছে, এক্সপোজ হয়েছে যে হত্যাকাণ্ডটা হয়েছে মূলত মাথায় আঘাতের কারণে, শ্বাসরোধে না। তো এমন একটা ক্ষেত্রে একজন ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট হলো, কোনো ধরনের আই উইটনেসও এই মামলায় নেই। এই মামলায় সম্ভবত 21-22 জন সাক্ষী দিয়েছে, একজন আই উইটনেস নেই। সেক্ষেত্রে
সেক্ষেত্রে 1 এবং 2 নম্বর আসামির মৃত্যুদণ্ড হয়েছে। আমরা অত্যন্ত হতাশ এবং আমরা আপিলের সিদ্ধান্ত নিচ্ছি।